নমস্কার বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরে শুরু করছি আজকের পর্ব। ৩০শে মার্চ সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে আমরা শুরু করেছি তাঁর লেখা ব্যোমকেশ সিরিজের একটি গল্প অগ্নিবাণ। আজ অগ্নিবাণ গল্পের দ্বিতীয় অংশ। রান্নাঘর হইতে বাহিরে আসিয়া ব্যোমকেশ বলিল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরো অনেক হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরা কাগজে তাড়াতাড়ি কয়েক ছত্র লিখিয়া ব্যোমকেশ চাকরের হাতে দিয়া থানায় পাঠাইয়া দিল। তারপর বলিল, মৃতদেহ এখন নাড়াচাড়া করে কাজ নেই, পুলিশ এসে যা হয় করবে। দরজায় শিকল তুলিয়া দিয়া কইল, হাবুল, একবার রেখার ঘরটা দেখতে গেলে ভালো হতো। ভারী গলায় আসুন বলিয়া হাবুল আমাদের উপরে লইয়া চলিল। প্রথম খানিকটা কান্নাকাটি করিবার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিল। যে যাহা বলিতেছিল কলের পুতুলের মতো তাহাই পালন করিতেছিল। দ্বিতলে গোটা তিনেক ঘর, তাহার সর্বশেষেরটি রেখার, বাকি দুইটি বোধ করি দেবকুমার বাবু ও তাহার গৃহিণীর শয়ন কক্ষ। রেখার ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরটি আয়তনে ক্ষুদ্র হইলেও পরিপাটিভাবে গোছানো। আসবাব বেশি নাই, যে কয়টি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একখানি ছোট খাটের উপর বিছানা, অপরদিকে জানালার ধারে লিখিবার টেবিল, পাশে ক্ষুদ্র সেলফে দুই সারি বাংলা বই সাজানো, দেওয়ালে ব্র্যাকেটের উপর একটি আয়না, তাহার পদমূলে চিরুনি, চুলের ফিতা, কাঁটা ইত্যাদি রহিয়াছে। ঘরটির সর্বত্র গৃহকর্মে সুনিপুণা ও শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন যেন আঁকা রহিয়াছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নাড়িয়া একবার চারিদিকে ঘুরিয়া বেড়াইল, চুলের ফিতা ও কাঁটা লইয়া পরীক্ষা করিল, তারপর জানালার ধারে গিয়া দাঁড়াইল। জানালাটা ঠিক গলির উপরেই, গলির অপর দিকে একটু পাশে ডাক্তার রুদ্রের প্রকাণ্ড বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ জানালা দিয়ে স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাহিরের দিকে তাকাইয়া রহিল, তারপর ফিরিয়া টেবিলের দেরাজ ধরিয়া টানিল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলিয়া গেল। দেখিলাম তাহাতে বিশেষ কিছু নাই, দু একটা খাতা, চিঠি লেখার প্যাড, গন্ধদ্রব্যের শিশি, ছুঁচ, সুতো ইত্যাদি রহিয়াছে। একটা শিশি তুলিয়া লইয়া ব্যোমকেশ দেখিল ভিতরে কয়েকটা সাদা ট্যাবলয়েড রহিয়াছে। ব্যোমকেশ বলিল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলিল, হ্যাঁ, মাঝে মাঝে তার মাথা ধরত। শিশি রাখিয়া দিয়া আবার ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরময় পরিভ্রমণ করিল। শেষে বিছানার সম্মুখে আসিয়া স্থির হইয়া দাঁড়াইল। বিছানায় শয়নের চিহ্ন বিদ্যমান, লেপটা এলোমেলো ভাবে পায়ের দিকে পড়িয়া আছে, মাথার বালিশে মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য শ্মশান বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করিয়া দিল। এই তো মানুষের জীবন, যাহার শয়নের দাগ এখনো শয্যা হইতে মিলাইয়া যায় নাই, সে প্রভাতে উঠিয়াই কোন অনন্তের পথে যাত্রা করিয়াছে তাহার ঠিকানা নাই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলিল। একখণ্ড ফিকা সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল, বালিশ সরাতেই সেটা প্রকাশ হইয়া পড়িল। ব্যোমকেশ স্বচকিতে কাগজখানা তুলিয়া লইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করিল, তারপর চিঠির ভাঁজ খুলিয়া পড়িতে আরম্ভ করিল। আমিও গলা বাড়াইয়া চিঠিখানি পড়িলাম। মেয়েলি ছাঁদের অক্ষরে তাহাতে লেখা ছিল, নন্টুদা, আমার বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান, অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়ে করতে পারবো না, এ বোধহয় তুমি জানো। কিন্তু এ বাড়িতে থাকাও আর অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকম বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও অন্য কোনো উপায়ে আমি মরবো। তুমি তো জানো আমার কথার নড়চড় হয় না। ইতি, তোমার রেখা। চিঠিখানা পড়িয়া ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়িয়া আবার ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল।
অশ্রু উদ্বেলিত কণ্ঠে বলিল, আমি জানতুম এই হবে, রেখা আত্মহত্যা করবে। নন্টুকে? নন্টু তো ডাক্তার রুদ্রর ছেলে, রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধও হয়েছিল। নন্টুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিলে। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়া একবার হাত চালাইয়া বলিল, কিন্তু যাক। তারপর হাবুলের হাত ধরিয়া বিছানায় বসাইয়া স্নিগ্ধ স্বরে তাহাকে সান্ত্বনা দিতে লাগিল। হাবুল রুদ্ধ স্বরে বলিল, ব্যোমকেশদা, নিজের বলতে আমার ওই বোনটি ছাড়া আর কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাববার সময় পান না। বলিয়া সে মুখে কাপড় দিয়া ফুঁপাইতে লাগিল। যা হোক, ব্যোমকেশের স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে কিছুক্ষণ পরে সে অনেকটা শান্ত হইল। তখন ব্যোমকেশ বলিল, চলো, এখনই পুলিশ আসবে, তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করবার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরে ছিলেন। হাবুল গিয়া ব্যোমকেশের আবেদন জানাইল। তিনি আড় ঘোমটা টানিয়া দ্বারের পাশে আসিয়া দাঁড়াইলেন। ইতিপূর্বে তাহাকে এক নজর মাত্র দেখিয়াছিলাম, এখন আরো ভালো করিয়া দেখিলাম। তাহার বয়স বোধহয় 27-28 বছর। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর। কিন্তু তবু তাহাকে দেখিয়া সুন্দরী বলা তো দূরের কথা, চলনসই বলিতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা ভ্রুযুগলের মধ্যে দুইটি ছেদ রেখা টানিয়া দিয়াছে। পাতলা সুগঠিত ঠোঁট এমনভাবে ঈষৎ বাঁকা হইয়া আছে, যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখিয়া শ্লেষ করিতেছে। তাহার অসন্তোষ চিহ্নিত মুখ দেখিয়া আমার মনে হইল, বিবাহের পর হইতে ইনি একদিনের জন্য সুখী হন নাই। মানসিক উদারতার অভাবে স্বপত্নী সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে দেখেন নাই। নিজেরও সন্তান হয় নাই, তাই তাহার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো ঊষর ও শুষ্ক রইয়া গিয়াছে। আর একটা জিনিস লক্ষ্য করিলাম, তাহার বোধহয় সূচিবাই আছে। তিনি যেরূপ ভঙ্গিতে দ্বারের পাশে আসিয়া দাঁড়াইলেন, তাহাতে মনে হইল তিনি নিজেকেও নিজের ঘরটিকে সর্বপ্রকার অশুদ্ধি হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছেন। পাছে আমরা তাহার ঘরে পদার্পণ করিয়া ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করিয়া দিই, তিনি দ্বার আগুলিয়া দাঁড়াইয়াছেন। আমরা অবশ্য ঘরে প্রবেশ করিবার চেষ্টা করিলাম না, বাহিরে দাঁড়াইয়াই রহিলাম। ব্যোমকেশ প্রশ্ন করিল, আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রত্যুত্তরে মহিলাটি এক গঙ্গা কথা বলিয়া গেলেন। দেখিলাম অন্যান্য নারীসুলভ সদ্গুণের মধ্যে বাচালতাও বাদ যায় নাই। একবার কথা কহিবার অবকাশ পাইলে আর থামিতে পারেন না। ব্যোমকেশের স্বল্পাক্ষর প্রশ্নের উত্তরে তিনি তাহার মনের ও সংসারের অধিকাংশ কথাই বলিয়া ফেলিলেন। আজ সকালে ঝি আসি নাই দেখিয়া তিনি রেখাকে রান্নাঘরে নিকাইয়া উনানে আগুন দিতে বলিয়াছিলেন। অবশ্য সপত্নী সন্তানদের তিনি কখনো আঙ্গুল নাড়িয়াও সংসারের কোনো কাজ করিতে বলেন না। নিজের গতর যতদিন আছে নিজেই সব করেন। কিন্তু তবু সংসারের 59-64 কাজ তো আর একা মানুষের দ্বারা সম্ভব নয়। তাই তিনি রেখাকে উনুন ধরাইতে বলিয়া স্বয়ং নিজের শয়নকক্ষের জঞ্জাল মুক্ত করিয়া স্নান করিতে গিয়াছিলেন। স্নান সারিয়া উপরে চলিয়া আসিয়াছিলেন, রান্নাঘরে কি হইতেছে না হইতেছে দেখেন নাই। তারপর কাপড় ছাড়িয়া চুল মুছিয়া 10 বার ইষ্টমন্ত্র জপ করিয়া নিচে গিয়ে দেখেন ওই কাণ্ড। সপত্নী সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তাহার দুর্দৈব যে যত ঝঞ্ঝাট তাহাকেই পোহাইতে হয়। এখন যে ব্যাপার ঘটিয়াছে তাহাতে সকলে হয়তো তাহাকেই দোষিবে। বিশেষত কর্তা ফিরিয়া আসিয়া যে কি মহামারী কাণ্ড বাঁধাইবেন, তাহা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুশূল, তিনি মরিলেই কর্তা বাঁচেন। বাক্যস্রোত কিঞ্চিৎ প্রশমিত হইলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আজ সকালে আপনি রেখাকে কোনো রূঢ় কথা বলেছিলেন? এইবার মহিলাটি একেবারে ঝাঁকিয়া উঠিলেন। রূঢ় কথা আমার মুখ দিয়া বেরোয় না, তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অবধি সতীন পো সতীন ঝি নিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি যে একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম,
সে রান্নাঘর থেকে ফিরে এসে বললে দেশলাই খুঁজে পাচ্ছি না, বলে ঘরে ঢুকে ব্র্যাকেটের উপর থেকে দেশলাই নিলে। আমি তখন মেঝে মুছছিলুম। বললুম, বাসি কাপড়ে ঘরে ঢুকলে? এত বড় মেয়ে হয়েছো, এটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল দোকান থেকে একটা আনিয়ে নিলেই পারতে। এইটুকু বলেছি, এছাড়া আর একটি কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি। এতে যদিও অপরাধ হয়ে থাকে তো ঘাট মানছি। ব্যোমকেশ শান্তভাবে বলিল, অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরেই কি দেশলাই থাকে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, রাত্তিরে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলের ল্যাম্প জেলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের উপর ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলাম, খাটের শিয়রের দিকে দেওয়ালে একটি ক্ষুদ্র কাঠের ব্র্যাকেট, তাহার উপর ছোট একটি ল্যাম্প রহিয়াছে। ঘরের অন্যান্য অংশও এই সুযোগে দেখিয়া লইলাম। পরিচ্ছন্নতার আতিশয্যে ঘরের আসবাবপত্র যেন আড়ষ্ট হইয়া আছে। এমনকি দেওয়ালে লম্বিত মা কালীর ছবিখানিও যেন ঘরের সুচিতা ভঙ্গের ভয়ে সন্ত্রস্তভাবে জিভ বার করিয়া আছেন। চিন্তাকুঞ্চিত ললাটে ব্যোমকেশ বলিল, ও, তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি? না, বলিয়া গৃহিণী বোধ করি আবার এক প্রস্থ বক্তৃতা শুরু করিতে যাইতেছিলেন। এমন সময় নিচ হইতে চাকর জানাইল দারোগা বাবু আসিয়াছেন। আমরা নিচে নামিয়া গেলাম। দারোগা বীরেনবাবুর সহিত ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল, দুজনেই দুজনের কদর বুঝিতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলিয়া তাহার সুনাম ছিল। বিশেষত তাহার মধ্যে পুলিশ সুলভ আত্মম্বরিতা বা অন্যের কৃতিত্ব লঘু করিয়া দেখিবার প্রবৃত্তি ছিল না বলিয়া ব্যোমকেশ তাহাকে যথেষ্ট শ্রদ্ধা করিত। কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তাহার সাহায্য লইতেও দেখিয়াছি। শহরের নিম্ন শ্রেণীর গাঁট কাটা ও গুন্ডাদের চালচলন সম্বন্ধে তাহার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সহিত মুখোমুখি হইতেই বীরেনবাবু বলিলেন, কি খবর ব্যোমকেশবাবু, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ বলিল, আপনি নিজেই তার বিচার করুন, বলিয়া তাহাকে ভিতরে লইয়া চলিল। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করিয়া দিয়া দেবকুমার বাবুকে তার পাঠাইয়া এই শোচনীয় ব্যাপারের যথাসম্ভব সুব্যবস্থা করিতে বেলা 2টো বাজিয়া গেল। বাসায় ফিরিয়া আমরা যখন আহার আদি সম্পন্ন করিয়া উঠিলাম, তখন শীতের বেলা পড়িয়া আসিতেছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হইয়া রহিল। আমিও মনের মধ্যে অনুতাপের মতো একটা অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলাম। মস্তিষ্কের যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হইয়া উঠিয়াছিলাম, তাহা এমন নির্মমভাবে দেখা দিবে কে ভাবিয়াছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়িয়া মনটা ব্যথাপীড়িত হইয়া উঠিতে লাগিল। ক্রমে সন্ধ্যা হইয়া গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চক্ষে জানালার বাহিরে তাকাইয়া নীরব হইয়া রহিল। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আত্মহত্যাই তাহলে, কি বলো? ব্যোমকেশ চমকিয়া উঠিল। অ্যাঁ, ও, রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? যদিও মন সম্পূর্ণ সংশয়মুক্ত ছিল না, তবু বলিলাম, আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? চিঠি থেকে তো ওর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা হচ্ছে, কি উপায়ে আত্মহত্যা করেছে তুমি মনে করো? বিষ খেয়ে, সে কথাও তো চিঠিতে আছে, কিন্তু বিষ পাবার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি করে হতে পারে আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছায়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? আমি বললাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য যে কোনো উপায়, কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি সম্ভব মনে করো? আমি নিরুত্তর হইলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল অকস্মাৎ, নির্বেগ আকাশ থেকে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্র, এমন অমোঘ এই মৃত্যুবাণ যে সে একটু নড়বার অবকাশ পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে ছাই হয়ে গেছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো? সেইটাই বুঝতে পারছি না। জানি তো বিষের মধ্যে একটা হাইড্রোসায়ানিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারুর নেই। কিন্তু
ব্যোমকেশের অসমাপ্ত কথা চিন্তার মধ্যে নির্বাণ লাভ করিল। আমি একটু সংকুচিতভাবে বলিলাম, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি? ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু না, কোথায় যেন বেঁধে যাচ্ছে। হার্ট ফেলের সম্ভাবনাটা নিশ্চিতভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভভাবে হাসিল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়। কোথায় এর একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। ঘর অন্ধকার হইয়া গিয়াছিল। ব্যোমকেশ উঠিয়া আলো জ্বালিল। এই সময় বহির্দ্বারে আস্তে আস্তে টোকা মারার শব্দ হইল। সিঁড়িতে পদশব্দ শোনা যায় নাই। ব্যোমকেশ বিস্মিতভাবে ভ্রু তুলিয়া বলিল, কে? ভেতরে এসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করিল। স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, সুশ্রী চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছায়া পড়িয়াছে। পায়ে রবার সোল জুতা ছিল বলিয়া তাহার পদধ্বনি শুনিতে পায় নাই। সে কয়েক পা অগ্রসর হইয়া অনিশ্চিতভাবে দাঁড়াইয়া বলিল, আমার নাম মন্মথনাথ রুদ্র। ব্যোমকেশ ক্ষিপ্র দৃষ্টিতে তাহার আপাদমস্তক দেখিয়া লইয়া বলিল, আপনি নন্দবাবু, আসুন। বলিয়া একটা চেয়ার দেখাইয়া দিল। চেয়ারে বসিয়া পড়িয়া যুবক থামিয়া থামিয়া বলিল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিয়া বলিল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর ঈষৎ কাঁপিয়া গেল। সে বলিল, হ্যাঁ। কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশবাবু, তা এখনো জানা যায়নি। অস্বাভাবিক উজ্জ্বল চক্ষু ব্যোমকেশের মুখের উপর রাখিয়া মন্মথ বলিল, আপনার কি সন্দেহ সে আত্মহত্যা করেছে? সম্ভব নয়। তবে কি কেউ তাকে? এখনো জোর করে কিছু বলা যায় না। দুই হাতে মুখ ঢাকিয়া মন্মথ কিছুক্ষণ বসিয়া রহিল। তারপর মুখ তুলিয়া অস্পষ্টভাবে বলিল, আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। মন্মথ এতক্ষণ জোর করিয়া সংযম রক্ষা করিতেছিল, এবার ভাঙিয়া পড়িল। অবরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিল, ছেলেবেলা থেকে ভালোবাসতুম। যখন রেখার 6 বছর বয়স, আমি ওদের বাড়িতে খেলা করতে যেতুম তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো, তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবু আমি ঠিক করেছিলুম বাবার মতের বিরুদ্ধে বিয়ে করব। এই নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন। তবু আমি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুর বেলা। আমি বলেছিলুম রেখাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা। কিন্তু কেন এমন হলো ব্যোমকেশবাবু? রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল লইয়া টেবিলের উপর হিজিবিজি কাটিতেছিল। মুখ না তুলিয়া বলিল, আপনার বাবার কিছু লাভ হতে পারে। মন্মথ চমকাইয়া দাঁড়াইয়া উঠিল। বাবা? না না, এ আপনি কি বলছেন? বাবা? ত্রাস বিস্ফারিত নেত্রে শূন্যের পানে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া মন্মথ আর কোনো কথা না বলিয়া স্খলিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। ব্যোমকেশের দিকে ফিরিয়া দেখিলাম, সে গাঢ় মনোসংযোগে টেবিলের উপর হিজিবিজি কাটিতেছে। পরদিন সকালবেলাটা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কাটিয়া গেল, কিন্তু রিপোর্ট আসিল না। ব্যোমকেশ ফোন করিয়া থানায় খবর লইল, কিন্তু সেখানে কোনো খবর পাওয়া গেল না। বৈকালে বেলা আন্দাজ 4:30টার সময় দেবকুমারবাবু আসিলেন। আলাপ না থাকিলেও তাহার সহিত মুখ চেনা ছিল। আমরা খাতির করিয়া তাহাকে বসাইলাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাইবা মাত্র দিল্লি ছাড়িয়া রওনা হইয়াছিলেন। আজ দ্বীপ্রহরে আসিয়া পৌঁছিয়াছেন। তাহার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখিয়া আরো বর্ষিয়ান মনে হয়। মোটাসোটা দেহ, মাথায় টাক, চোখে
পুরু কাঁচের চশমা। তিনি স্বভাবত একটি অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া মনে হয়, অর্থাৎ বাহিরের জগতের চেয়ে অন্তর্লোকেই বেশি বাস করেন। তাহার গলাবন্ধ কোট ও গোল চশমা পরিহিত পেচকের ন্যায় চেহারা কলিকাতার ছাত্রমহলে কাহারও অপরিচিত ছিল না। প্রতিবেশী বলিয়া আমিও পূর্বে কয়েকবার দেখিয়াছি, কিন্তু এখন দেখিলাম তাহার চেহারা কেমন যেন শুকাইয়া উঠিয়াছে। চোখের কোলে গভীর কালির দাগ, গালের মাংস চুপসিয়া গিয়াছে, পূর্বের সেই পরিপুষ্ট ভাব আর নাই। চশমার কাঁচের ভিতর দিয়ে আমার পানে দৃষ্টি প্রেরণ করিয়া তিনি বলিলেন, আপনি ব্যোমকেশ বাবু? আমি ব্যোমকেশকে দেখাইয়া দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলেন, ও বলিয়া হাতের মোটা লাঠিটা টেবিলের উপর রাখিলেন। ব্যোমকেশ অস্ফুট স্বরে মামুলি দুই একটা সহানুভূতির কথা বলিল। দেবকুমার বাবু বোধহয় তাহা শুনিতে পাইলেন না। তাহার ক্ষীণ দৃষ্টি চক্ষু একবার ঘরের চারিদিক পরিভ্রমণ করিল। তারপর তিনি ক্লান্তি শিথিল স্বরে বলিলেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30টার সময় এসে পৌঁছেছি। প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমরা চুপ করিয়া রহিলাম। দৈহিক শ্রান্তির পরিচয় তাহার প্রতি অঙ্গে ফুটিয়া উঠিতেছিল। দেবকুমার বাবু অতঃপর ব্যোমকেশের দিকে চক্ষু ফিরাইয়া বলিলেন, হাবুলের মুখে আপনার কথা শুনেছি। বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যোমকেশ বলিল, সে কি কথা, যদি একটু সাহায্য করতে পেরে থাকি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক। তারপর হঠাৎ জিজ্ঞাসা করিলেন, কি হয়েছিল মেয়েটার, কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ কিছু বলতে পারলে না। ব্যোমকেশ তখন যতখানি দেখিয়াছিল বুঝিয়াছিল দেবকুমার বাবুকে বিবৃত করিল। শুনিতে শুনিতে দেবকুমার বাবু অন্যমনস্কভাবে পকেট হইতে সিগার বাহির করিলেন। সিগার মুখে ধরিয়া তারপর আবার কি মনে করিয়া সেটি টেবিলের উপর রাখিয়া দিলেন। আমি তাহার মুখের দিকে তাকাইয়াছিলাম। দেখিলাম ব্যোমকেশের কথা শুনিতে শুনিতে তিনি এত তন্ময় হইয়া গিয়াছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তাহার অস্থির হাত দুটো যে কি করিতেছে সেদিকে লক্ষ্য নাই। একবার তিনি চশমা খুলিয়া বড় বড় চোখ দুটি নিষ্পলকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের উপর নিবদ্ধ করিয়া রাখিলেন। তারপর আবার চশমা পরিয়া চক্ষু মুদিত করিয়া রহিলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হইলে দেবকুমার বাবু অনেকক্ষণ নীরব হইয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হুঁ, ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়িতে ঢুকেছিল। চামার, চণ্ডাল, টাকার জন্য পারে না এমন কাজ নেই। একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠি করিয়া ধরিয়া একবার উঠিয়া দাঁড়াইলেন। তাহার মুখ হঠাৎ ভীষণ হিংস্র ভাব ধারণ করিল। কয়েক মুহূর্ত পরেই কিন্তু আবার তাহার মুখ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া বোধহয় মনে মনে একটু অপ্রতিভ হইলেন। গলা ঝাড়িয়া বলিলেন, আমি যাই ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইলেন। দ্বার পর্যন্ত গিয়া তিনি থমকিয়া দাঁড়াইলেন, ভ্রু কুঞ্চিত করিয়া কি চিন্তা করিলেন। তারপর ফিরিয়া বলিলেন, আমার পয়সা থাকলে এ ব্যাপারের অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করতুম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নাই। ব্যোমকেশ কি একটা বলিতে চাহিলে তিনি লাঠি নাড়িয়া তাহাকে বাধা দিয়া বলিলেন, বিনা পরিশ্রমকে আমি কারুর সাহায্য গ্রহণ করতে পারবো না। পুলিশ অনুসন্ধান করছে, তারাই যা পারে করুক। আর অনুসন্ধান করবার আছেই বা কি? হাজার অনুসন্ধান করলেও আমার মেয়ে তো আর আমি ফিরিয়ে পাবো না। বলিয়া কোনো প্রকার অভিবাদন না করিয়া প্রস্থান করিলেন। এই অদ্ভুত মনুষ্যটি চলিয়া যাইবার পর দীর্ঘকাল আমরা হতবাক হইয়া বসিয়া রহিলাম। শেষে সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ বলিল, একটা ভ্রম সংশোধন হলো। আমার ধারণা হয়েছিল দেবকুমার বাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না, সেটা ভুল। অন্তত মেয়েকে তিনি খুব বেশি ভালোবাসেন। সিগারটা দেবকুমার বাবু ফেলিয়া গিয়াছিলেন, সেটার দিকে দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, আশ্চর্য অন্যমনস্ক লোক।
বলিয়া ধীরে ধীরে পায়চারি করিতে লাগিল। আমি বলিলাম, ডাক্তার রুদ্রর ওপর ভয়ঙ্কর রাগ দেখলুম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যার পর দারোগা বীরেনবাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট লইয়া আসিলেন। বলিলেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং। বারবার পরীক্ষা করিয়াও মৃত্যুর কারণ ধরিতে পারা যায় নাই। রিপোর্ট পড়িয়া দেখিলাম, ডাক্তার লিখিয়াছেন, দেহের কোথাও ক্ষতচিহ্ন নাই, শরীরের অভ্যন্তরেও কোনো বিষ পাওয়া যায় নাই, হৃদযন্ত্র সবল ও স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার জন্য মৃত্যু হয় নাই। যতদূর বুঝিতে পারা যায়, অকস্মাৎ স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত হওয়ায় মৃত্যু ঘটিয়াছে। কিন্তু কি করিয়া স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত ঘটিল, তাহা বলিতে ডাক্তার অক্ষম। এরূপ অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি পূর্বে কখনো দেখেন নাই। ব্যোমকেশ কাগজখানা হাতে লইয়া ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তিত মুখে বসিয়া রহিল। বীরেনবাবু বলিলেন, এ কেস অবশ্য করোনারের কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যু রায় বেরোবে। তারপর আমরা অর্থাৎ পুলিশ ইচ্ছে করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশ বাবু, আপনি কি বলেন, এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল হবে কি? ব্যোমকেশ বলিল, ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত। বীরেনবাবু উৎসুকভাবে বলিলেন, কেন বলুন দেখি, আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তি বিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। বীরেনবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমার বাবুর স্ত্রীকে আপনার কিরকম মনে হলো? ব্যোমকেশ কিছুক্ষণ নীরব হইয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এ মৃত্যু রহস্যের জট ছাড়াতে হলে সর্বপ্রথম জানতে হবে কি উপায়ে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন, ততক্ষণ একে ওকে সন্দেহ করে কোনো ফল হবে না। অবশ্য এ কথাও স্মরণ রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎমা আর সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। কিন্তু তাই বলে আসল জিনিসটিকে দৃষ্টির বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না। ডাক্তার কেবল সব পরীক্ষা করেছেন, আমরা সব ছাড়া আরো অনেক কিছু দেখেছি। সুতরাং ডাক্তার যা পারেননি, আমরাও তা পারবো না এমন কোনো কথা নেই। দ্বিধাপূর্ণ স্বরে বীরেনবাবু বলিলেন, তা বটে, কিন্তু যা হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে গোড়া থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন, দুজনে পরামর্শ করে চলা যাবে। মৃদু হাসিয়া ব্যোমকেশ বলিল, উহু, এই খানিক আগে দেবকুমার বাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। বিস্মিত বীরেনবাবু বলিলেন, সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, কিন্তু অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনে চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে। বীরেনবাবুর ললাট মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। তিনি বলিলেন, হুঁ, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে। কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করবার কি কারণ থাকতে পারে? তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হাসিয়া ফেলিলাম। দেবকুমার বাবু অপরাধীকে আড়াল করিবার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করিয়াছেন, এ কথা শুনিতে যেমন অদ্ভুত, তেমনি হাস্যকর। বীরেনবাবু ঈষৎ তীক্ষ্ণ স্বরে বলিলেন, হাসছেন যে? আমি অপ্রস্তুত হইয়া বলিলাম, আপনি দেবকুমার বাবুকে দেখেছেন? না। তাকে দেখলেই বুঝবেন কেন হাসছি। অতঃপর বীরেনবাবু উঠিলেন। বিদায়কালে ব্যোমকেশকে বলিলেন, আমি এ ব্যাপারে তল পর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি। আপনি কিন্তু ছাড়া পাবেন না। দেবকুমার বাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে আসবো, মনে রাখবেন। ব্যোমকেশ খুশি হইয়া বলিল, সে তো খুব ভালো কথা, আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও রয়েছে। বীরেনবাবু বলিলেন, বেশ বেশ। আচ্ছা, উপস্থিত কোন পথে চললে ভালো হয় কিছু ইঙ্গিত দিতে পারেন কি? যা হোক, একটা সূত্র ধরে কাজ আরম্ভ করতে হবে তো। ব্যোমকেশ ঈষৎ চিন্তা করিয়া বলিল, ডাক্তার রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন। এ গোলকধাঁধার সত্যিকার পথ হয়তো ওই দিকেই আছে। বীরেনবাবু চকিতভাবে চাহিলেন। ও আচ্ছা,
তিনি নতমস্তকে ভাবিতে ভাবিতে প্রস্থান করিলেন। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।